Rangsakni takoksong bukoksong norok tai tongo tabuk TMB News and Entertainment Channel. আমরা কাজ করছি। আপনারা সবাই জানেন যে আমাদের যে বাজেট, এই বাজেট কত ২৭,০০০ কোটি টাকা আমরা রেখেছিলাম ২০২৪-২৫। আমাদের বেতন আমাদের দিতে হবে সবাইকে, আমাদের লোন নিয়েছে লোনের টাকা দিতে হবে, যারা পেনশন পাচ্ছে পেনশনের টাকা আমাদের দিতে হবে। তো এইগুলো দেওয়ার পরে আমাদের ১৭,০০০ কোটি টাকা থাকে এবং ১৭,০০০ কোটি টাকার মধ্যে আমরা প্রায় ৬,৬৪৫ কোটি টাকা আমরা এডিসিকে আমরা দিয়েছি। তাহলে কত পার্সেন্ট আমরা দিলাম? কত পার্সেন্ট দিলাম? 39.06% এডিসিকে আমরা দিয়েছি। এবার ২০২৫-২৬ আমরা কত দিয়েছি? আমাদের বাজেট আমরা এখন পর্যন্ত ৩২,০০০ কোটি টাকা আমরা রেখেছি, সেটা 40%-এর উপরে এবার এডিসিতে যাবে। ডেভেলপমেন্টের জন্য আমরা দিচ্ছি বারবার আমাদের আরও যেসব বাইরের থেকে যে লোন নিচ্ছি, বেশিরভাগ ক্ষেত্রে ওয়ার্ল্ড ব্যাংকের থেকে আমরা লোন নিয়েছি, সেগুলো কিন্তু বন্দে 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 যতন খুলুংখা। সবাইকে নমস্কার। আজকে টাকারজলা মণ্ডলের যে জন্ম জয়নগর এডিসি কেন্দ্রের যে মঙ্গলবার বাজার গ্রাউন্ডের যে যোগদান সভা, সেই যোগদান সভায় আমাদের মাঝে আজকে মঞ্চে উপস্থিত আছেন আমাদের ত্রিপুরা রাজ্যের ভারতীয় জনতা পার্টির ইউথ লিডার, ডাইনামিক লিডার, ত্রিপুরা প্রদেশ বিজেপির সাধারণ সম্পাদক শ্রী বিপিন দেব বর্মা মহোদয়। একটু আগে বিস্তারিতভাবে উনি ওনার আলোচনা আমাদের সামনে রেখেছেন। এখানে উপস্থিত আছেন সিপাহীজলা নর্থ যে ডিস্ট্রিক্ট আছে, সেই ডিস্ট্রিক্টের সম্মানিত সভাপতি শ্রী বিপ্লব চক্রবর্তী মহোদয়। এখানে উপস্থিত মান্দাই যে আমাদের মণ্ডল আছে, সেই মণ্ডলের সম্মানিত সভাপতি শ্রী অভিজিৎ দেব বর্মা মহোদয়। তাছাড়া গোলাঘাটি মণ্ডলের যিনি সম্মানিত সভাপতি শ্রী নারায়ণ দেবনাথ মহোদয় এবং টাকারজলা কেন্দ্রের সম্মানিত সভাপতি শ্রী নির্মল দেব বর্মা মহোদয়। উনিও একজন ডাইনামিক ইউথ লিডার আমাদের জনজাতির সম্প্রদায়ের মধ্যে। এবং এখানে আমাদের বিভিন্ন স্তরের যারা ভারতীয় জনতা পার্টির যারা নেতৃবৃন্দরা এখানে উপস্থিত আছেন। তাছাড়া আজকে যারা যোগদান করতে এসছেন এবং আমার মা ও বোনেরা, সাংবাদিক বন্ধুরা, সবাইকে আমি হার্দিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি। এবং যারা আজকে এখানে যোগদান করতে এসছেন, আমি আপনাদেরকে বলবো সঠিক সময়ে আপনারা সঠিক সিদ্ধান্ত আপনারা নিয়েছেন এবং আপনারা এখানে যেহেতু জয়েন করছেন, ভারতীয় জনতা পার্টির পতাকা তলে আপনারা এসেছেন, আমাদের পার্টি আরও বেশি শক্তিশালী হবে এবং আস্তে আস্তে করে আপনারা দেখছেন যে সারা ভারতবর্ষের সব রাজ্যে ভারতীয় জনতা পার্টির নেতৃত্বাধীন সরকার এখন চলে আসছে। আগে 20টার মতো ছিল, আস্তে আস্তে করে বাড়ছে এবং সারা পৃথিবী তো বটেই, ভারতবর্ষের মধ্যে সর্ববৃহৎ যদি আমরা মেম্বার দেখি, সেই মেম্বার যে সংখ্যা যদি আমরা গণি, তাহলে ভারতীয় জনতা পার্টি আমাদের সর্ববৃহৎ পার্টি ভারতীয় জনতা পার্টিতে। আপনারা এত বড় পার্টির আপনারা সবাই তার মেম্বার্স, আপনারা আপনাদের সেই জায়গায় দাঁড়িয়ে আপনারা গর্ববোধ করা উচিত। আমরা গর্ববোধ করি যে ভারতীয় জনতা পার্টির আমরা এক একজন সদস্য এবং ভারতীয় জনতা পার্টি বাদে আগামী দিন আমাদের মাননীয় প্রধানমন্ত্রীজি নরেন্দ্র মোদীজি যেভাবে দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে, যেভাবে জনজাতিদের জন্য উনি সব সময় চিন্তা করেন এবং বিশেষ করে নর্থ ইস্টার্ন জোনে যেভাবে ডোনার মিনিস্ট্রি আলাদাভাবে
উনার মার্গদর্শনে তৈরি হয়েছে। আমরা বুঝতে পারছি আজকে যে দেশ কিভাবে উন্নতি করতে হয়, মাননীয় প্রধানমন্ত্রীজির রাজনীতির পরিভাষাই পাল্টিয়ে দিয়েছে। আগে আমরা দেখতাম, আমি আগামীকাল বিহারে পাটনাতে আমি যাব, যে আমাদের ওথ টেকিং সিরোমনি সেখানে হবে। তো সেই বিহারের ঘটনা আপনারা সবাই জানেন। সেখানে গুন্ডাগার্দি, জঙ্গলরাজ, করাপশন কি ছিল না, সেই জায়গায় দাঁড়িয়ে আজকে এনডিএ সরকার জবের থেকে সেখানে প্রতিষ্ঠিত হয়েছে, যে কারণে মানুষ মাননীয় প্রধানমন্ত্রীজির উপরে বিশ্বাস অনেকটা বেড়ে গেছে। মানুষ কেউ চায় না কোথাও গুন্ডারাজ থাকুক, পেশি রাজপালন থাকুক, করাপশন থাকুক। মানুষ চায় তার যে মৌলিক যে অধিকার, যার যার মৌলিক অধিকার, সেগুলো যারা সংখ্যাধিক্যের কারণে সরকারে আসেন জনপ্রতিনিধি হয়ে, তাদের উপর অনেক আস্থা রাখেন। আগে আমরা দেখতাম ইউপিএ সরকারের সময় স্ক্যাম স্ক্যাম স্ক্যাম, এগুলোই তো আমরা দেখে এসেছি। এবং আজকে ভারতীয় জনতা পার্টির নেতৃত্বাধীন সরকার আসার পর আপনারা দেখছেন কিভাবে আজকে দেশকে শক্তিশালী হচ্ছে। আজকে যদি আমাদের দেশের যদি নিরাপত্তার কথা বলি, আপনারা কিছুদিন আগে দেখেছেন যে অপারেশন সিন্দুর, মাননীয় প্রধানমন্ত্রীজি যে ২৬ জন যে আমাদের নিরীহ যারা পর্যটক কাশ্মীরে গিয়েছিল পেহেলগাঁওতে, তাদেরকে কিভাবে নৃশংসভাবে হত্যা করেছে। মাননীয় প্রধানমন্ত্রী যে বিহারের গান্ধী ময়দানে, সেখান থেকে উনি হুঙ্কার দিয়েছিলেন যে কাউকে ছাড়া হবে না, এবং তাই হলো। আমরা অপেক্ষা করছিলাম কবে সেই রেজাল্টটা আসবে। ২৬ জনকে মেরেছে, ২৫ জন ভারতীয়, একজন নেপালের, এবং দেখে দেখে তাদেরকে ধর্ম বিচার করে তাদেরকে নৃশংস করেছে। ওনাদের যারা যারা সদ্য বিবাহিত আমাদের বোনেরা ওখানে গেছেন, মেয়েরা গেছেন, তাদের সেই জায়গায় ২৬ মিনিটে ৯টার থেকে ১১টার মতো জঙ্গি ঘাঁটি ১০০ কিলোমিটার ভিতরে ঢুকে আমাদের যে সোলজাররা, আমাদের যারা এয়ারফোর্সে আছেন, তারা গিয়ে আমাদের আর্মি এবং নেভেলের সাহায্য নিয়ে ২৬ মিনিটের মধ্যে সেগুলোকে ধ্বংস করেছেন। আমরা এর আগেও দেখেছি যে যেভাবে আমাদের সোলজারদের গলা কেটে আমাদের ভারতবর্ষে ফেলে রাখত, আমাদের বিএসএফ, আমাদের আর্মি, আমাদের প্যারামিলিটারি, তাদেরকে গলা কেটে আমাদের দেশের মধ্যে ফেলে রাখত। এর আগেও সরকার ছিল, কিন্তু কোনো রকম রা শব্দ ছিল না, খালি খালি বলতো দেখে নেব দেখে নেব। এবং সেই জায়গায় পার্লামেন্টের মতো জায়গার মধ্যে পর্যন্ত এই যারা সন্ত্রাসী তারা হামলা করেছে। বোম্বের ঘটনা আপনারা জানেন, সেখানে হামলা করেছে। সারা ভারতবর্ষের মধ্যে একটা অস্থির অবস্থা ছিল ২০১৪ আগে। নর্থ ইস্টের কথা যদি আজকে আমরা বলি, এগুলো আমাদের মনে রাখতে হবে। আপনি এখান থেকে আগরতলা থেকে ধর্মনগর যদি যেতে হতো, আপনি সেখানে কবে পৌঁছবেন, কখন পৌঁছবেন আপনি বলতে পারবেন না। এখান থেকে যদি সাবরুম যেতে হতো, বা সাবরুম থেকে যদি এখানে আসতে হতো, কবে আসতে হবে, এসকর্ট করে করে আপনাদের যেতে হয়। আপনাদের সেইগুলো ভুলে গেলে হবে না। চারিদিকে খুন, সন্ত্রাস, কিডন্যাপিং এগুলোই ছিল। পুরো নর্থ ইস্টার্ন জোনের মধ্যে কি একটা অস্থির পরিবেশ করেছিল। এখানে আমার মেয়েরা আছেন, আমার যারা এখানে ছোট ছোট ছেলে মেয়েরা আছেন, আপনারা এইগুলো হয়তো আপনারা দেখেননি, কি একটা অবস্থা করেছিল ত্রিপুরাকে। আজকে সেই জায়গায় দাঁড়িয়ে আজকে নর্থ ইস্টার্ন জোনের মধ্যে প্রায় 12টা থেকে 13টা এই মাননীয় প্রধানমন্ত্রীজি যখন 2014 পরে আসলেন, বললেন কারোর দোষ নেই, ওদেরকে ভুল বুঝানো হয়েছে, এখনো অনেকে ভুল বুঝাচ্ছে, তাদেরকে মূল স্রোতে ফিরে আনতে হবে। এই অ্যাকর্ডের কারণে আজকে নর্থ ইস্টার্ন জোনে কিন্তু শান্তি এসছে। আমাদের ত্রিপুরার মধ্যে আমি বলবো এখনো অনেকে ভুল পথে চলার চেষ্টা করছেন, তাদেরকে ভুল বোঝানো হচ্ছে, বিভিন্নভাবে প্রলোভনের মাধ্যমে তাদেরকে ব্যবহার করা হচ্ছে।
আমি এখনো ওদের কাছে আমি আবেদন রাখবো যে এখনো সময় আছে, আপনারা ভারতীয় জনতা পার্টিতে এসে যোগদান করুন, আপনাদের দরজা খোলা আছে। কারণ ভারতীয় জনতা পার্টি একমাত্র জনজাতিদের জন্য, তাদের উন্নয়নের জন্য, তাদের ভালোভাবে রাখার জন্য ভারতীয় জনতা পার্টির নেতৃত্বাধীন সরকারই সেটা করতে পারবে। আমরা অলরেডি টেস্টেড, আমরা দেখেছি এর আগে কমিউনিস্টদের, আমরা দেখেছি কি ছিল এই কমিউনিস্টদের সময়, চারিদিকে খুন সন্ত্রাস, একটা পরিবেশ ছিল। আজকে আমাদের ছেলে মেয়েদের, তাদের যদি একটা সুন্দর কেন ভয় পাবে ওরা? রাত্রে 10টা 11টা 12টা যখন খুশি আসবে যাবে, কেন তাদের ভয় পেতে হবে? আমরা চাই এইরকম একটা পরিবেশ ত্রিপুরাতে আমরা তৈরি করতে। এবং মাননীয় প্রধানমন্ত্রীজি যেভাবে জনজাতিদের উন্নয়নে কথা বলছেন, যেভাবে জনজাতিদের তাদের বাসস্থান থেকে আরম্ভ করে রাস্তাঘাট, তাদের সমস্ত জায়গায় উন্নয়নের কথা বলছেন, সেটা কিন্তু শুধু মুখে না, কাজ করে উনি দেখাচ্ছেন। আজকে আমার পূর্ববর্তী বক্তা এখানে বলেছেন, ত্রিপুরাতে আপনারা একবার ভাবুন, ত্রিপুরার এই রাজ পরিবারের একজন ব্যক্তি, বিশিষ্ট ব্যক্তি, ত্রিপুরার মতো একটা ছোট রাজ্য, আমাদের এই মাননীয় উপমুখ্যমন্ত্রী ছিলেন ত্রিপুরা রাজ্যের, উনাকে তেলেঙ্গানার মতো একটা রাজ্যে কিছুদিন আগেও উনি আমার সাথে দেখা করে গেছেন। এইরকম একটা রাজ্যের উনাকে রাজ্যপাল বানিয়েছেন। এর আগে কোনোদিন আপনারা শুনেছেন? আমরা ভাবতে পারি যে ত্রিপুরার কোনো ব্যক্তি এর আগে না রাজ্যপাল হয়েছে। তো সেই জায়গায় মাননীয় প্রধানমন্ত্রীজি সম্মান দিয়েছেন, ব্যক্তি বিশেষ নয়, এখানে ব্যক্তি হিসাবে দেননি, যে জনজাতি গোষ্ঠীর, আমার ত্রিপুরার জনজাতি গোষ্ঠীর একজন, এতে করে সবাইকে এখানে আজকে জনজাতি, ত্রিপুরার যত জনজাতি আছেন তাদেরকে সবাইকে সম্মান দিয়েছেন, একজনকে ওখানে রাজ্যপাল বানিয়ে। আজকে আমাদের রাষ্ট্রপতি, কোনোদিন ভাবা যে একজন মহিলা, যেখানে মহিলারা এখানে আছেন, বিভিন্ন জায়গায় আমি যাই, সেখানে আমি গিয়ে দেখি আমাদের এখানে আমার মায়েরা, বোনেরা, মেয়েরা, তারা কিন্তু এখন মোদিজির উপর একটা বিরাট আস্থা আছে, ভারতীয় জনতা পার্টির উপর একটা বিরাট আস্থা। ভয় দেখি আটকে রাখার সুযোগ নেই। মানুষ তার প্রতিবাদ করবে এবং মানুষ তার ঘর থেকে বেরিয়ে আসবে আগামী দিন, আমি নিশ্চিত। এবং এর জন্য ভারতীয় জনতা পার্টি সেই জায়গায় কেউ যদি গায়ের জোর দেখায়, তার জন্য যা যা করার আমরা সেটা করব। এর আগে অনেক ঘটনা হয়েছে, আমি বারবার বলছি, সবারই রাজনীতি করার অধিকার আছে, সবার বাক স্বাধীনতা আছে, সবার যে কোনো চিন্তা করার যে তার যে লিবার্টি তার আছে। এটা আমাদের যে সংবিধান, সেই সংবিধানের মধ্যে আমাদের কিন্তু সেই রাইটস দেওয়া হয়েছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে আমাকে কি করে আমার যে মতামত, আমার যে চিন্তাধারা, সেখানে কি করে জোর করে তুমি আটকে রাখবে? কংগ্রেসকে আমরা দেখেছি, কমিউনিস্টদেরও আমরা দেখেছি, কাজে এদের কি অবস্থান আমরা অলরেডি দেখে ফেলেছি। আজকে বিহারে কি জঙ্গলরাজ ছিল আপনারা দেখুন, সেই জায়গায় দাঁড়িয়ে আবার পুনর্বার, এবং যে আশা কোনোদিন করেনি, যে রেজাল্ট এবার ভারতীয় জনতা পার্টির মাননীয় মোদিজির উপর যে বিশ্বাস ওখানে রেখেছেন, এনডিএ সরকারের উপর যদ্দূর আশা করা হয়েছিল তার থেকে 2 গুণ সেখানে আমরা তার রেজাল্ট আমরা পেয়েছি। আমি নিশ্চিত যে আগামী দিনে আমাদের নির্বাচন আসবে, নির্বাচন যাবে, কিন্তু নির্বাচনের মাধ্যমে একটা জিনিস বোঝা যায়, সেখানে একটা পরীক্ষা দেওয়ার মতো, যে কোনো পার্টি আসতে পারে, যে কোনো পার্টি সেখানে তাদের আমাদের যে ইলেকশন হয়, নির্বাচন, সেখানে প্রতিদ্বন্দ্বিতা করতে পারবে, কিন্তু মানুষকে জোর করে তার মত, তার মন, সেটাকে আদায় করা যায় না। তার প্রকৃত উদাহরণ হচ্ছে বিহার। আমরা এর আগে অনেক কিছু শুনেছি, বিহারে নতুন করে সরকার চলে আসবে, কিন্তু কিছুই হলো না, আপনারা দেখলেন। এবং এর আগেও উড়িষ্যার মতো, এত বছর বাদে উড়িষ্যার মতো জায়গায় ভারতীয় জনতা পার্টির সরকার সেখানে ঘটেছে। এর আগেও আপনারা দেখেছেন রাজস্থানেও সেই সরকার ভারতীয় জনতা পার্টির হয়েছে, মহারাষ্ট্রে তো ভারতীয় জনতা পার্টির সরকার হয়েছে, মধ্যপ্রদেশেও ভারতীয় জনতা পার্টির সরকার হয়েছে। এক একটা ইলেকশন হয়েছে। আর এবার মাননীয় প্রধানমন্ত্রীজি সেদিনও কি বললেন
যে গঙ্গা কিন্তু আস্তে আস্তে করে বিহার থেকে বাংলাতে আসে এবং আগামী দিন বাংলাতেও ভারতীয় জনতা পার্টির সরকার সেখানে হবে। এবং মোদিজি কি বলেছেন যে এই যে জঙ্গল রাজ আজকে এত বছর ধরে বাংলায় চলছে, সেখানেও সেটাকে উপড়ে ফেলে দেওয়ার যা যা দরকার মাননীয় প্রধানমন্ত্রীজি সেটা করবেন। আমরা শান্তি চাই, শান্তির অশান্তি আমরা চাই না। কিন্তু ভারতীয় জনতা পার্টির আপনারা জানেন যার পূর্বসূরি ছিল জনসংঘ, আপনাদের ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি যে পার্টি বানিয়েছিলেন 1951-এ, সেই জায়গায় আজকে এটা বলিদানের পার্টি। আজকে দেশকে অখণ্ডতার রক্ষার জন্য উনি বলিদান হয়েছেন। আমাদের কাশ্মীর আপনারা সবাই জানেন। পণ্ডিত দীনদয়ালজি, যাকে আমরা আমাদের যে আইডিওলজি যে প্রতিটা মানুষ যারা প্রান্তিক মানুষ, সেই প্রান্তিক মানুষ যারা জনজাতি গোষ্ঠী হোক, যাদের কথা কেউ কোনোদিন চিন্তা করেনি, সেই সব ব্যক্তির জন্য চিন্তা করার কথা উনি বলেছেন যে সবকা সাথ সবকা বিকাশ বিশ্বাস আর তার প্রয়াস। মাননীয় প্রধানমন্ত্রীজি সেটা আমাদের পণ্ডিত দীনদয়ালজি বলছেন। উনাকেও যেভাবে নৃশংসভাবে হত্যা করা হয়েছে মুঘল সরাই আপনারা সবাই জানেন। তো আমাদের পার্টির কোনো যারা কার্যকর্তারা ওরা মৃত্যুর জন্য মরার জন্য কোনোদিন ভয় পায় না, রাষ্ট্রের জন্য চিন্তা করে। এই ভাবনা চিন্তা যে দেশের জন্য আমাদের চিন্তা করতে হবে। বন্দে মাতরম, আপনারা সব বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের বন্দে মাতরম যে গান ন্যাশনাল সং তৈরি হয়েছিল এতদিন ধরে, এটা সেই রকমভাবে কিন্তু এতদিন ধরে আমরা দেখেছি সম্মান দেওয়া হয়নি। মাননীয় প্রধানমন্ত্রীজি 150 বছর পূর্তি উপলক্ষে আমরা বন্দে মাতরমকে নিয়ে নতুনভাবে উনি আমাদের শেখাচ্ছেন। বলছে যে বন্দে মাতরমের এই স্লোগান নিয়ে কত শত শত লোক, হাজারো লোক আজকে এই দেশের জন্য প্রাণ বলিদান হয়েছেন। কাজেই বন্দে মাতরম গানকে আমাদের সম্মান দিতে হবে, সেই কাজটা উনি বলেছেন। উনি কি বলেছেন যে 75 সীমান্ত গ্রাম বীরো কা নাম, এর আগে আপনারা শুনেছেন কখনো? এবং আমরা ত্রিপুরাতে বহু জায়গায়, আপনারাও হয়তো বা জানেন না, আমরাও জানি না, এক একটা গ্রাম 75টা যখন 75 বছর পূর্ণ হলো আমাদের স্বাধীনতার, বিভিন্ন জায়গায় সেখানে নাম খোদাই করা হয়েছে ত্রিপুরারই বহু জাতি জনজাতি সব গোষ্ঠীরই যারা দেশের জন্য প্রাণ বলিদান হয়েছেন বা এখনও যারা দেশের অখণ্ডতার রক্ষার্থে সেখানে বিএসএফেই হোক, সে আর্মিতে হোক, আমাদের ত্রিপুরার ছেলে মেয়েরা অনেকে আছে, তাদের নাম সেখানে আমরা খোদাই করে রেখেছি। হর ঘর তিরঙ্গা, আমরা এর আগেও তো আমরা ন্যাশনাল ফ্ল্যাগ আমরা উত্তোলন করেছি 15ই আগস্ট, 26শে জানুয়ারিতে। কিন্তু আমরা হর ঘর তিরঙ্গা, মাননীয় প্রধানমন্ত্রীজি কি বলছেন যে আমাদের এই যে এই তিরঙ্গা আমাদের জন্য আমাদের গর্ব, আমাদের সেটা প্রাউড, উই শুড বি প্রাউড অফ আওয়ার ন্যাশনাল ফ্ল্যাগ, এবং তাকে সম্মান দিতে হবে। এবং সেই হর ঘর তিরঙ্গা আজকে গত 2 বছর ধরে আমরা যেভাবে পালন করছি, মানুষ এখন চিন্তা করছে যে আমি যে জন্মগ্রহণ করেছি কিছু একটা পারপাস নিয়ে আমাকে গড এখানে পাঠিয়েছে, সেই কাজ আমার নিজের জন্য তো করব, কিন্তু আমার দেশের জন্য, রাষ্ট্রের জন্য আমার করতে হবে। কাজে সেই জায়গায় দাঁড়িয়ে একটা প্ল্যাটফর্ম দরকার, সেই প্ল্যাটফর্ম হচ্ছে ভারতীয় জনতা পার্টি। সেই প্ল্যাটফর্মে বসে ভালো করে চিন্তা ভাবনা করে তারপরে আমরা দেশের জন্য কাজ করা উচিত। আগের দেশ মেরে মাটি মেরা দেশ, এই স্লোগান নিয়ে মাননীয় প্রধানমন্ত্রীজি কি বলছেন যে সমস্ত ভারতবর্ষের সব জায়গার থেকে মাটি নিয়ে আসতে হবে। আমরাও বিভিন্ন জায়গার থেকে সেই মাটি আজকে আমরা কর্তব্য পথে পাঠিয়েছি দিল্লিতে। আপনারা ভাবুন, সারা ভারতবর্ষের মাটি সেখানে অমৃত বাটিকা তৈরি হয়েছে। আমরাও সমস্ত জায়গার থেকে এনে আমাদের যে সেক্রেটারিয়েটের সামনে সেখানে অমৃত বাটিকা তৈরি করেছি। এবং ইন্ডিজিনাস যে আমাদের ট্রি যে গাছ আছে সেগুলোও সেখানে আমরা লাগিয়েছি। তো এই যে ভাবনা চিন্তা এক একবার আমরা দেখছি যে আগামী দিন ত্রিপুরাতে অনেকে অলিক স্বপ্ন দেখছে, অনেকে নানাভাবে ছল ছাতুরি করে চেষ্টা করছে আমাদের জনজাতি ভাই বোনদের যে তাদের যে সম্মান, সেই সম্মানের কে জাবিয়ে রাখার চেষ্টা করছেন। আজকে মানুষ কিছুদিন আগেও আমি এখানে কুমলুঙে এসেছিলাম, আপনারা সবাই জানেন যে জনজাতীয় গৌরব দিবস। একটু আগে আমার ভারতীয় জনতা পার্টি ত্রিপুরা প্রদেশের সাধারণ সম্পাদক বলেছেন
প্রায় 60 থেকে 65 কোটি টাকার আমি সেখানে অনেকগুলো যেসব জনজাতিদের উন্নয়নের জন্য সেখানে আমি ঘোষণা দিয়েছি। প্রতিনিয়ত আমাদের এই যে ডাবল ইঞ্জিনের সরকার প্রতিনিয়ত জনজাতিদের কিভাবে উন্নয়ন করা যায় সেই দিশায় আমরা কাজ করছি বন্ধুগণ। আজকে আপনারা সবাই জানেন যে প্রাইম মিনিস্টার জি যখন আসলেন আমাদের 2014-তে এমন একটা অবস্থা ছিল, এই দেশ টিকবে কি টিকবে না এমন একটা অবস্থা ছিল। আমি একটু আগে বললাম, সেই জায়গায় দাঁড়িয়ে আজকে 2014-এর পর থেকে আজকে দেশ আজকে সারা বিশ্বের মধ্যে বিশ্বগুরুর স্থান এখন দখল করেছে। বন্ধুগণ, আপনারা জানেন প্রধানমন্ত্রী জনজাতি আদিবাসী নয়া মহা অভিযান মাননীয় প্রধানমন্ত্রী নভেম্বর 15, 2024-এ সেটা শুরু করেছিলেন। এবং কিসের জন্য এটা সেই অভিযানটা শুরু করেছেন? যারা আমাদের রিয়াং শরণার্থী, যারা প্রিমিটিভ গ্রুপ, তাদের দিকে নজর রেখে এই যে আপনার স্কিমটা সেটা শুরু করেছিলেন। আজকে এখানে বনধন বিকাশ যে কেন্দ্র, যে জনজাতিদের যে জিনিসপত্র তৈরি হয় তাদের এই বনধন প্রকল্প যে কেন্দ্র আছে সেখানে তাদের বিক্রির জন্য সেখানে ভ্যালু এডেড করে সেটাকে আরও ভালো করে বিক্রির ব্যবস্থা মাননীয় প্রধানমন্ত্রীজি সেটা করছেন। আপনারা ধরতি আভা জনজাতি গ্রাম উৎকর্ষ অভিযান 2024 সেটাও 2 অক্টোবর মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি আমাদের জাতির পিতা মহাত্মা গান্ধীর জন্মদিনে ওনার যে বার্থ অ্যানিভার্সারি সেখানে এই যে স্কিমটা সেখানে শুরু করেছিলেন। সেখানেও দেখা গেছে প্রায় সেন্ট্রাল শেয়ার 26,333 কোটি টাকা এবং স্টেট শেয়ার প্রায় 22,823 কোটি ছিল। সেই জায়গায় দাঁড়িয়ে জনজাতিদের উন্নয়নের লক্ষ্যে সেই কাজটা করেছেন। উদ্দেশ্য কি? সেখানে সোশিয়াল ইনফ্রাস্ট্রাকচার, স্বাস্থ্যের ব্যবস্থা, এডুকেশন এবং সেখানে লাইভলিহুডের জন্য এই স্কিম শুরু করেছেন। প্রধানমন্ত্রী আদি আদর্শ গ্রাম যোজনা আপনারা সবাই জানেন, সেখানেও মাননীয় প্রধানমন্ত্রীজি সেই স্কিমটা চালু করেছেন। সেখানে আমাদের যারা বিভিন্ন যে ট্রাইবাল ভিলেজগুলো আছে সেগুলোকে আদর্শ মডেল যে ভিলেজ তার জন্য সেই মডেল সেখানে এই স্কিমে চালু করেছেন। বন্ধুগণ, আমাদের প্রধানমন্ত্রী বন বন্ধু কল্যাণ যোজনা, আমি জানি না এখানে সবাই জানেন কি না, সেগুলো বলতে হবে, আপনারা নিজেরাও জানবেন, সেগুলো অন্যদেরকেও বলতে হবে। এক একটা যোজনা এবং কয়েকশো কোটি এর মধ্যে যুক্ত রয়েছে শুধু জনজাতিদের জন্য। আপনারা সবাই জানেন যে ত্রিপুরাতে আমাদের আজকে যে এখানে ন্যাশনাল হাইওয়ে 6টা হচ্ছে, ন্যাশনাল হাইওয়ে বেশিরভাগ জায়গা আমাদের জনজাতি অধ্যুষিত এলাকা দিয়ে যাচ্ছে এবং সেখানে যখন এই অ্যাকুইজিশন হয় সেই অ্যাকুইজিশনের মানে আমাদের জনজাতি ভাই বোনদেরই পাওয়া যাচ্ছে। সেখানে আমাদের এই যে প্রধানমন্ত্রী বনবন্ধু কল্যাণ যোজনা সেখানে অক্টোবরের 28, 2014-তে মাননীয় প্রধানমন্ত্রীজি যখন আসেন তারপরেই সেটা শুরু হয় এবং সেখানে কি বলছেন যে আমাদের যারা হেরিটেজ আমাদের জনজাতিদের এবং তার যে কালচার ট্রাইবাল কালচার সেটাকে আমাদের সংরক্ষণ করতে হবে। আমাদের এখানে এর জন্য ট্রাইবাল রিসার্চ ইনস্টিটিউট তৈরি করতে হবে। প্রি ম্যাট্রিক স্কলারশিপ, পোস্ট ম্যাট্রিক স্কলারশিপ আপনারা একটু আগে শুনেছেন যে কিভাবে আমরা আমাদের জনজাতি ভাই বোনেরা যারা আছেন, ছেলে মেয়েরা আছেন, তাদেরকে কিভাবে স্কলারশিপ আমরা উত্তরোত্তর সেটাকে শ্রীবৃদ্ধি করছি। আমরা এই যে স্কিম আমি বললাম তার মধ্যে কোয়ালিটি অফ লাইফ, আমাদের জনজাতিদের যে কোয়ালিটি, আমরা জন্মগ্রহণ করেছি এতদিন ধরে এরকম আপনার এইভাবেই জন্ম হবে আর এইভাবেই থাকতে হবে, এইভাবে থাকতে হবে না। এখন একটা চিন্তা চলে আসছে যে না, আমাদের প্রধানমন্ত্রী যে আছেন জনজাতিদের জন্য ভাবেন, ওদের সুযোগ সুবিধা, মৌলিক যে সুবিধাগুলো সেইগুলো দেওয়ার জন্য একজন ব্যক্তি আছেন। আজকে এতদিন ধরে আমাদের জনজাতি ভাই বোনদের কি করেছেন, ভোটের বাক্স বানিয়ে রেখেছেন এবং আমরা দেখেছি সেগুলো এডুকেশনের দিকে যেন বেশি না জানে, পড়াশোনায় যাতে বেশি কিছু না করতে পারে। মাননীয় প্রধানমন্ত্রী যে একলব্য রেসিডেন্সিয়াল মডেল স্কুল চালু করেছেন এবং সেটা কেন চালু করেছেন? আমাদের ভারতের যে ঐতিহ্য আমাদের শিক্ষা দীক্ষা, যে দেশের মধ্যে মানুষ আগে বিদেশ থেকে আমাদের যে নালন্দা বিশ্ববিদ্যালয়, তক্ষশিলা বিশ্ববিদ্যালয় বিদেশ থেকে আমাদের এখানে আসতো, সেই তাকে আবার নতুনভাবে পুনর্জাগরণের মাধ্যমে এবং যে সংস্কৃতি এবং আমাদের যে কালচার নিয়ে আমরা সেখানে পড়াশোনা হতো, প্রকৃত অর্থে যে বিদ্যা,
কোয়ালিটি এডুকেশন যেটা বলছেন সেইভাবে এখানে একলব্য মডেল রেসিডেন্সিয়াল স্কুল, এবং সেগুলো কোথায়? সেই স্কুলগুলো সমস্ত জনজাতি অধ্যুষিত এলাকায়। ত্রিপুরাতে অলরেডি আগে 2018-র আগে মাত্র 4টে একলব্য মডেল রেসিডেন্সিয়াল স্কুল ছিল। আমাদের সরকার আসার পর সেখানে 21টা মডেল রেসিডেন্সিয়াল স্কুল হয়েছে। আপনারা শুনে খুশি হবেন, এর মধ্যে আমি কিছুদিন আগে আমি দিল্লি গিয়েছিলাম, এবং যে ক্রাইটেরিয়া আছে যে মিনিমাম 20,000 যে বিভিন্ন যে আমাদের ব্লক আছে, সেই ব্লকের মধ্যে মিনিমাম 20,000 আমাদের জনজাতির অধ্যুষিত এলাকা হতে হবে, এবং পপুলেশনের 50% জনজাতি থাকতে হবে। সেই ক্রাইটেরিয়ার উপর ভিত্তি করে 1-2 জায়গায় রিল্যাক্সেশন দেওয়ার জন্য আমি এবার দিল্লিতে গিয়ে সেই দাবি আমি সেখানে রেখেছি। তাতে করে আজকে আমাদের 12টা অলরেডি রেসিডেন্সিয়াল স্কুল চালু হয়ে গেছে বিভিন্ন জায়গায়, বিভিন্ন ব্লকে, এবং প্রতিটা ব্লকে আমাদের 58টা এখানে ব্লক আছে। প্রতিটা ব্লকে আমরা চাই যে আস্তে আস্তে করে একলব্য মডেল রেসিডেন্সিয়াল স্কুল হোক। মাননীয় প্রধানমন্ত্রীজিও সেটা চান। তো 15টা হচ্ছে, ধীরে ধীরে করে আমরা সেটা করব, রিল্যাক্সেশন হবে। তো সেখানে আমাদের ছেলেমেয়েরা, আমি নিজেও কয়েকটা জায়গায় আমি গেছি, কারণ যত পড়াশোনার মাধ্যমে আপনি অন্ধকার থেকে আলোর দিকে আপনি যখন যাবেন, তো সত্য কোনটা মিথ্যা কোনটা, কে প্রবঞ্চনা করছে সেটা আপনারা কিন্তু বুঝতে পারবেন। তো কোনটা সাদা কোনটা কালো যখন বুঝে যাবেন তাহলে তো মুশকিল। এর জন্যই এতদিন ধরে যত বেশি আনএডুকেটেড থাকা যায় তত কাজ আগের সরকার এগুলো করেছে। আর আমাদের ভারতীয় জনতা পার্টির নেতৃত্বাধীন সরকার, আমরা চাই আমাদের জনজাতি ভাই বোনদের মধ্যে যদি শিক্ষার হার বাড়ে, আপনারা জানেন অলরেডি সারা ভারতবর্ষের মধ্যে আমরা 3য় সাক্ষরতার দিক দিয়ে, পূর্ণ রাজ্য সাক্ষরতার দিক দিয়ে আমরা এখন কিন্তু 3rd পজিশনে আমরা চলে আসি, মেঘালয় এবং গোয়ার পরে। আপনারা জানেন পপুলেশনের দিক দিয়ে ত্রিপুরা এই দুটো রাজ্যের থেকে অনেক বেশি। শুধু স্বাক্ষর না, সিগনেচার করা না, অনেক ক্রাইটেরিয়া আছে। সেই ক্রাইটেরিয়ার উপর আপনি যদি পাস করেন তবেই হবে। 95.6% আমরা কিন্তু সেইটা আমরা পেয়েছি বলেই সেটা দিল্লির থেকে আমাদের ঘোষণা দিয়েছেন। আমি সেই ঘোষণাতে আমিও ছিলাম সেখানে। আমাদের এখন চারিদিকে এতগুলো ইউনিভার্সিটি আসছে, বাইরের থেকে প্রচুর ইউনিভার্সিটি এখন ত্রিপুরাতে আসছে। আজকে ল অ্যান্ড অর্ডার সিচুয়েশনের কথা যদি বলেন, 28টা রাজ্যের মধ্যে আমাদের ত্রিপুরা এখন নিচের দিক থেকে 3rd পজিশনে। আগামী দিন এর জন্য আমি বলছি যে কেউ যদি মনে করে যে অশান্তি সৃষ্টি করে শান্তি নষ্ট করবে, ওরা কিন্তু আমি বলছি এখনো সাবধান হয়ে যান, আপনারা কিন্তু সেটা পার পাবেন না কোনো অবস্থায়। এই সরকার এবং আমাদের পার্টি ভারতীয় জনতা পার্টি কোনো অবস্থায় সেটাকে সমর্থন করে না এবং করতেও দেবে না। বন্ধুগণ, আমরা এর মধ্যেও আপনারা দেখেছেন ত্রিপুরাতে আমি কিছুদিন আগেও জনজাতি যারা গোষ্ঠী আছেন সেখানে 19টি জনজাতি গোষ্ঠী আমরা বলে থাকি। আমি যখন রাজ্যসভার সদস্য আমি ছিলাম, সেখানে আমি প্রথম দিন 3 দিন মাত্র আমি সেই রাজ্যসভার সদস্য আমি ছিলাম, মানে ওইখানে ছিলাম 2 মাস অবধি ছিলাম। কিন্তু 3 দিনের যে আমি সেখানে উপস্থিত থাকার সুবাদে আমাকে বলা হয়েছে ডার্লং কমিউনিটি তাদেরকে ত্রিপুরাতে এসটি করে তাদেরকে মানে রেজিস্ট্রি নেই। তো সেখানে আমি জোরালো বক্তব্য রাখার পর ডার্লং কমিউনিটি কিন্তু এখন চলে এসছে সেখানে, তারপরেই কিন্তু বিলটা পাস হয়েছে এবং ডার্লং কমিউনিটি এখন ভারতীয় এই আমাদের যে ট্রাইবাল কমিউনিটির মধ্যে চলে এসছে। তো যে কথাটা আমি বলছিলাম যে আমাদের যে ট্রাইবাল কমিউনিটি 19টি জাতি গোষ্ঠী, তো এখানে সমাজপতিদের আমাদের সরকার আসার পর আমরাই প্রথম, আমাদের ভারতীয় জনতা পার্টি সরকার, তারা যারা সমাজপতিরা আছেন তাদেরকে 2000 টাকা করে সাম্মানিক দেওয়া হয়েছে, ভাতা নয়, সাম্মানিক। তারা সমাজের জন্য কাজ করে। এর আগে তো কোনো সরকার সেগুলো দেখেনি। আমাদের সরকার আসার পর তাদেরকে 2000 টাকা দেওয়া হয়েছে। কিছুদিন আগে আমি ক্যাবিনেটে আমি সেটা সবার সামনে আমি প্রস্তাব রাখলাম যে এখানে আবার কিছু ক্যাপিং দেওয়া আছে, যে সমাজপতিরা যদি কোনো কারণে সরকারি কর্মচারী হয় বা যদি তারা পেনশন পান তাহলে কিন্তু তারা 2000 টাকা পাবে না। আমি বললাম সমাজের জন্য যদি কাজ করে সেখানে সে কি পায় না না পায় সেটা কেন হবে? সম্মানই যেহেতু দেওয়া হচ্ছে তাহলে প্রপারলি সম্মানিত দেওয়া উচিত। সেখানে আমরা যে ক্যাপিং আমি উঠিয়ে দিয়েছি এবং 2000 থেকে 5000 টাকা সেটা আমরা পাস করেছি এখন। বন্ধুগণ,
শুধু তাই নয়, আমি যখন জিজ্ঞেস করলাম যে এতে করে আমরা কতজনকে আমরা দেব, আগে 10 জন সমাজপতি পেত, সেখানে দেখা গেল প্রায় 13 থেকে 14 জন হবে। তা আমি বললাম যে 19টি জনজাতি গোষ্ঠী যদি থাকে তাহলে অন্যদের কেন হবে না? বলছে সবার যে অন্যান্য গোষ্ঠীগুলো আছে সমাজপতি সিস্টেমই নেই। তা আমি বললাম এগুলো হবে না, তাদের প্রধান হবে, কেউ মুরল হবে, কেউ সর্দার হবে, তো তাদের সবাইকে দেব। শুধু তাই নয়, যখন আমি বললাম যে ত্রিপুরাতে যে সাব ট্রাইবস কত আছে, তো যেটা আমি দেখলাম আমাকে যে বলা হয়েছে সেখানে, তো বলা হয়েছে যে আরও 40+ আমাদের সাব ট্রাইবস ত্রিপুরাতে আছে। আমি বললাম সবাইকে এই 5,000 টাকা করে ওনাদের যে হেড আছে তাদেরকে আমরা দেব, এবং তারা যেন সমাজের জন্য কাজ করে সেই ব্যবস্থা আমি করেছি বন্ধুগণ। শুধু তাই নয়, আমাদের এখানে জনজাতি গোষ্ঠী কী হয়, অনেক সময় যাই অফিসে, আমাদের যে স্কিমগুলো আছে জনজাতিদের জন্য, এক তো গিয়ে কোথায় যাবে, একবার এই টেবিল থেকে ওই টেবিল, এক টেবিল থেকে আরেক টেবিল, আমি সেটা ক্যাবিনেটে আমি পাশ করালাম যে আমাদের যে জেলাগুলো আছে, আমাদের যে সাব ডিভিশনগুলো আছে, এক একজন করে টিসি এর সমকক্ষ অফিসার সেখানে আমি নিয়োগ করেছি। তাদের কাজ হবে যে শুধুমাত্র জনজাতিদের যে তাদের স্কিমগুলো সেগুলো দেখা। তো আমরা সরকার একের পর এক জনজাতিদের জন্য আমরা চিন্তা ভাবনা করছি। একটু আগে আমার পূর্ববর্তী বক্তা বলেছেন যে এতদিন ধরে মহারাজাদের কেউ সম্মান দেয়নি। আমি কালকেও একটা মিটিং করেছি, সেখানেও আমি বলেছি যে ত্রিপুরাতে আমরা জ্যাকসন গেট আমি বলি আগরতলার মধ্যে, আপনারা জানেন, কিন্তু এই জ্যাকসন গেট কিন্তু এখন নেই, ভেঙে ফেলেছে। কালকে আমি বলেছি যে জ্যাকসন গেটের যে পুরনো যে ছবি, সেখানে জ্যাকসন গেট সেখানে আবার নতুনভাবে বসানোর জন্য আমি নির্দেশ দিয়েছি। এ হচ্ছে ভারতীয় জনতা পার্টির যে মহারাজাদের যে কীর্তিগুলো আছে সেগুলো আমরা নিশ্চয়ই সেগুলো আমরা রিস্টোর করব। আপনারা দেখেছেন এসডি বর্মন সাহেবের কথা, এত বড় রাজবংশেরই একজন ব্যক্তি। আমরা এতদিন আগে কেউ কিন্তু সম্মান দিত না। আমরা এয়ারপোর্টে আসতে গিয়ে ভিআইপি রোডে আপনারা দেখবেন যখন আগরতলায় ঢুকেন, সেই গেটের সামনে আমরা এসডি বর্মনের মূর্তি আমি সেটা ইনোগ্রেশন করেছি। একের পর এক আমরা সম্মান দেওয়ার চেষ্টা করি। আমরা একটু আগে বলেছেন যে জিরো যে মাইল ফলক, আমার নিজে আমি দেখেছি যে জিরো মাইল ফলক সেখানে ছিল, তখন ছিল মাইল, এখন কিলোমিটার হয়েছে। সেখান থেকে শুরু হয় উদয়পুর কদ্দুর, ধর্মনগর কদ্দুর, ছৈলাংটা কদ্দুর, এখান থেকে শুরু হতো, অনেকেই জানেন না। সেটাকে মাটির থেকে আমি উঠিয়েছি, এবং এটাকে একটা ওই জায়গাটার কোনো নাম কামানচমনিতে আছে, কিন্তু এই জায়গার নামই ছিল না। সেখানে মহারাজা বীর বিক্রম কিশোরের আমরা যেহেতু উনাকে বলি যে আধুনিক ত্রিপুরার রূপকার, তো উনার নামে সেখানে আমি মূর্তি বসিয়েছি বন্ধুগণ। এবং ওই যে জায়গাটা, এটা একটা নামাঙ্কন আমরা দিয়েছি। বহু কিছু করার আছে আমাদের, একের পর এক আমরা কাজ করছি। আপনারা সবাই জানেন যে আমাদের যে বাজেট, এই বাজেট কত, 27,000 কোটি টাকা আমরা রেখেছিলাম 2024-25। আমাদের বেতন আমাদের দিতে হবে সবাইকে, আমাদের লোন নিয়েছে লোনের টাকা দিতে হবে, যারা পেনশন পাচ্ছে পেনশনের টাকা আমাদের দিতে হবে। তো এইগুলো দেওয়ার পরে আমাদের 17,000 কোটি টাকা থাকে, এবং 17,000 কোটি টাকার মধ্যে আমরা প্রায় 6,645 কোটি টাকা আমরা এডিসিকে আমরা দিয়েছি। তাহলে কত পার্সেন্ট আমরা দিলাম? 39.06% এডিসিকে আমরা দিয়েছি। এবার 2025-26 আমরা কত দিয়েছি? আমাদের বাজেট আমরা এখন পর্যন্ত 32,000 কোটি টাকা আমরা রেখেছি, সেটা 40%-এর উপরে এবার এডিসিতে যাবে। ডেভেলপমেন্টের জন্য আমরা দিচ্ছি বারবার আমাদের আরও যেসব বাইরের থেকে যে লোন নিচ্ছি, বেশিরভাগ ক্ষেত্রে ওয়ার্ল্ড ব্যাংকের থেকে আমরা লোন নিয়েছি, সেগুলো কিন্তু জনজাতি অধ্যুষিত এলাকার উন্নয়নের জন্য, আপনারা সবাই জানেন। তো সেই জায়গায় আজকে আপনার ইন্দো জার্মান থেকে হোক, নাবার্ডেই হোক, সব কটাই কিন্তু এক্সটার্নাল এইডেড যে প্রজেক্ট করে নেওয়া হয়েছে, এলিমেন্ট প্রজেক্ট 1700 কোটি টাকা আমরা নিয়েছি। সেটাও কিন্তু যে ফরেস্ট ডিপার্টমেন্টের জনজাতি অধ্যুষিত এলাকা, এবং সব জায়গায় স্বাস্থ্য, রাস্তা, এডুকেশন, সব বিষয় উন্নতির জন্য আমরা এই লোনগুলো আমরা নিচ্ছি। আমাদের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী যে আপনারা সবাই জানেন যে ত্রিপুরাতে কিছুদিন আগে 4 সেপ্টেম্বর 2024 আমি নিজেও সেখানে গিয়েছি। আজকে NLFT ATTF এর সাথে একটা সমঝোতা হয়েছে, এবং সেই সমঝোতার কারণে আজকে এই জায়গার মধ্যে আমি এসেছিলাম
সেখানে ওরা যখন অস্ত্র সারেন্ডার করে, আজকে ত্রিপুরাতে আমাদের ত্রিপুরা রাজ্য আমরা বলতে পারি সেখানে টেররিস্ট ফ্রি রাজ্য। আমরা সেইভাবে কাজ করছি। এর আগেও যারা ব্রু রিয়াং শরণার্থী কত 23 বছর ধরে এখানে তাদের অশ্রু আমরা দেখেছি, কিন্তু কেউ কোনো সরকার তাদের প্রতি কর্ণপাতও করেনি, তাদের জন্য চিন্তাও করেনি। আমাদের মাননীয় প্রধানমন্ত্রীজির মার্গদর্শনে আমাদের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী যে অমিত শাহজি এসে সেদিনও এখানে এসেছিলেন, একটা ব্রু রিয়াং শরণার্থী ক্যাম্পে এসে গিয়েছিলেন, আমার সাথে আমিও সেখানে গিয়েছিলাম। প্রথমে 500 কোটি টাকা দেওয়া হয়েছিল তাদের প্যাকেজ, তাদের বাড়ি ঘর রাস্তাঘাট শিক্ষা দীক্ষার সব উন্নয়নের জন্য। 12টি আমি মুখ্যমন্ত্রী হওয়ার পর সেটাকে এই কাজটাকে ত্বরান্বিত করেছি, 12টি জায়গায় তাদের আমরা সেটেলমেন্ট করেছি এবং 800 কোটি টাকা এখন দেওয়া হয়েছে। সেখানেও যখন আমাদের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী এসেছিলেন, আমিও ওনার সাথে ছিলাম, বললেন সব তো দেওয়া হয়েছে কিন্তু সাস্টেনেবল, সেখানে যে ইউথরা আছেন তাদের জন্য কিছু করতে হবে। তো তার জন্য আমরা তাদেরকে স্কিল ডেভেলপমেন্ট আমরা করিয়েছি। কিছুদিন আগে আমি ছৈলাংটা গিয়েছিলাম, সেখানেও এই স্কিল ডেভেলপমেন্টের বিভিন্ন যে টুলস, বিভিন্ন কাজে ওনাদেরকে ট্রেনিং দেওয়া হয়েছে। তো সেইভাবে আমাদের যে কেন্দ্রীয় সরকার আমরা সেইভাবে কাজ করছি বন্ধুগণ। একের পর এক যদি আমরা কথা বলি সেখানে শেষ করা যাবে না। অ্যাসপিরেশনাল ব্লক আপনারা সবাই ধলাই ডিস্ট্রিক্টকে আমরা যদি ধরি, যে আগে ধলাই ডিস্ট্রিক্টে মানুষ ভয় পেত যেখানে কিচ্ছু হবে না, আজকে অ্যাসপিরেশনাল ব্লক করলে 10% আমাদের বাজেট এক্সট্রা সেখানে দিচ্ছি এবং আমরা সেখানে বিভিন্নভাবে আজকে ধলাই ডিস্ট্রিক্টে যখনই আগে ধলাই মানে সেখানে নানা রকম রোগ, রাস্তা নেই ইত্যাদি নানা রকম, আজকে ধলাই গেলে মনে হবে যেন আপনি অনেক সুন্দর একটা জায়গায় এসছেন। কিন্তু আমি আত্মতৃপ্তিতে ভুগলে চলবে না, আমাদের অনেক কাজ বাকি রয়েছে, আরও আমাদের করতে হবে। গড়িয়া পূজার ছুটি কতদিন ছিল আগে? 1 দিন ছিল। আমাদের সরকার আসার পর 2 দিন আমরা ঘোষণা করেছি, যাতে করে তারা আরও বেশি করে এই উৎসবকে পালন করতে পারে। কিছুদিন আগে আমি সংগ্রামা পূজা উপলক্ষে আমি গিয়েছি, সেখানে সবাই দাবি রেখেছিল যে সংগ্রামার যে পুজো সেই উপলক্ষে আপনি অন্ততপক্ষে একটা আমাদের ছুটি ঘোষণা করুন, রেস্ট্রিক্টেড হলিডে আপনি ঘোষণা করুন। সেইভাবে আমি আসলাম, ক্যাবিনেটের ডিসিশন নিয়ে সেই সংগ্রামা পূজা রেস্ট্রিক্টেড হলিডে আমি ডিক্লেয়ার করেছি। আপনারা বড়মোড়া পাহাড়ের নাম এর আগে তো কেউ কোনোদিন চিন্তা করেনি, গন্ডাছড়ার নাম কেউ চিন্তা করেনি, 18 মোড়ার পাহাড়ের নাম চিন্তা করিনি, আজকে হাতাই কোতর আমরা নাম দিয়েছি, নাম গন্ডা তুইসা দিয়েছি, হাচুক বেরেম, এভাবে একের পর যথাক্রমে আমরা অনেকগুলো নাম দিয়েছি বন্ধুগণ। আমাদের বিভিন্ন জায়গায় আজকে হোস্টেল বলুন, আজকে বিভিন্ন কলেজে আমরা নতুন নতুন এসটিদের যারা আছেন তাদের জন্য আমরা হোস্টেল করেছি। ফটিকরাই যে কলেজ আছে ডিগ্রি কলেজ, সেখানে একটা মহিলা কলেজে আমরা হোস্টেল করেছি। মহিলা কলেজ আমরা আগরতলায় করেছি, আম্বেদকর কলেজে যেটা ফটিকরায় আছে সেখানে করেছি, গন্ডা তুইসাতেও একটা সেখানেও আমরা একটা করেছি। প্রায় 100টি মার্কেট, একটা বিশেষ যে অর্থনৈতিক প্যাকেজ তার মাধ্যমে জনজাতি এলাকায় প্রায় 100টি মার্কেট স্টল নির্মাণ করেছি। আপনারা সবাই জানেন আমাদের পলিসি যে কোনো জায়গায় স্টল হলে গভর্নমেন্টের সেখানে 50% মহিলাদের জন্য সংরক্ষিত। আমরা আরও বেশি আমরা চাই যে আরও কিছু করার। এর আগে আপনারা এর মধ্যে আমার পূর্ববর্তী বক্তা অনেক কিছু বলেছেন এবং আমরা যেসব স্কিমগুলো ন্যাশনাল লেভেলের যে স্কিম আমাদের দেওয়া হয় সেই স্কিমগুলো আমরা বাস্তবায়িত করার জন্য আমাদের কেন্দ্রের থেকে কিন্তু আমরা পুরস্কৃত হয়েছি বন্ধুগণ। আপনারা সবাই জানেন যে এর মধ্যে 1051 যে পরিবার আছে সেখানে সৌরশক্তির মাধ্যমে সেখানে বিদ্যুৎ যাতে তৈরি করা যায় সেই ব্যবস্থা আমরা করেছি। 205 কিলোমিটার 66টি সড়ক আমরা অলরেডি জনজাতি অধ্যুষিত এলাকায় সেখানে নির্মাণ কাজ চলছে। আমাদের রাবার চাষ এলাকায় 30,000 হেক্টর থেকে বাড়িয়ে সেখানে 69,000 হেক্টর আমরা করেছি। আমরা শুধু তাই নয়, এবারের যে বাজেটে আমরা 100 শয্যা বিশিষ্ট 3টি এসটি হোস্টেল নির্মাণ করার চিন্তাভাবনা আছে। 50 শয্যা বিশিষ্ট 60টি নতুন এসটি হোস্টেল স্থাপন করবে। আমরা জনজাতির যারা ছেলে মেয়েরা আছেন তারা যাতে সিভিল সার্ভিস থেকে আরম্ভ করে বড় বড় পরীক্ষায় ভালো রেজাল্ট করতে পারে 100 স্কিম আমরা একটা চালু করেছি, এবারের বাজেটে সেটা রাখা হয়েছে। সেভাবে স্মোক হাউস 50টি স্মোক হাউস, 25টি রাবার প্রক্রিয়াকরণ কেন্দ্র আমরা
সেগুলোর স্থাপন করছি। বন্ধুগণ, আমি আজকে এখানে যারা ভারতীয় জনতা পার্টির পতাকা তলে যোগদান করতে এসছেন, আমি আবার সবাইকে হার্দিক অভিনন্দন জানাচ্ছি। এবং আজকে আমি অত্যন্ত আনন্দিত যে এইরকম টাকারজোলা মণ্ডলে জন্ম জয়নগর এডিসি কেন্দ্রের যে মঙ্গলবাজার গ্রাউন্ডে আপনারা এত সুন্দরভাবে এখানে এত বাধা সত্ত্বেও আপনারা যে এখানে এসছেন, এবং আপনারা নির্ভয়ে থাকুন, কোনো চিন্তা নেই, ভয় পাবেন না। এবং আপনারা ভারতীয় জনতা পার্টিতে একবার যখন যোগদান করেছেন, আপনারা দেখবেন আমাদের রাজ্য যেমন উন্নয়ন হবে, এডিসি এলাকাও উন্নয়ন হবে, জনজাতি অধ্যুষিত এলাকা সব জায়গায় আমরা উন্নয়ন করব। আমি সবাইকে হার্দিক অভিনন্দন শুভেচ্ছা জানিয়ে আমার কথা বলা শেষ করছি। নমস্কার, জয় হিন্দ, বন্দে মাতরম,